চোর স্লোগান তুলে প্রতিপক্ষকে আক্রমণ করা বঙ্গ রাজনীতিতে বিগত কয়েক বছরে অত্যন্ত পরিচিত একটা ছবি হয়ে দাঁড়িয়েছে। গতকাল শুভেন্দু অধিকারীর পর আজ সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে উড়ে এলো চোর স্লোগান এবং ধেয়ে এলো জুতো। 100 দিনের কাজের টাকার দাবিতে আজ প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি। একই সঙ্গে আজকে আমাদের নজরে থাকবে কলকাতা হাইকোর্টে কাটলো পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জট। দ্ব্যর্থহীন ভাষায় কোর্ট ফের জানিয়ে দিল যে 2010 সালের আগের ওবিসির তালিকার ভিত্তিতে করতে হবে নিয়োগ। এবং এই আলোচনায় আপনাদের দেখাবো কেন কেষ্টর কুকথা কাণ্ডে পুলিশের দ্বিতীয় রিপোর্টেও ফের অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন। কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ বিষয়, কাটলো পুরো নিয়োগ জট। আদালতের নির্দেশ মেনে আজই নিয়োগ শুরুর নির্দেশ হাইকোর্টের। কোর্ট স্পষ্ট জানাচ্ছে অযথা ভর্তি বা নিয়োগ আটকে রাখা যাবে না। 2010 সালের আগের ওবিসির 66টি সম্প্রদায়কে নিয়ে নিয়োগ শুরুর নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। অর্থাৎ যে নির্দেশ প্রথমে বা একেবারে যখন ওবিসি সার্টিফিকেট বাতিল করতে গিয়ে দিয়েছিল 2010-এর 66টি সম্প্রদায় এবং 7% রিজার্ভেশন, সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। কোর্ট আজ ফের মনে করিয়ে দিয়েছে। 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ, সুকান্তকে লক্ষ্য করে জুতো, পরপর জুতো উড়ে এলো, শুধু নয় জুতো এবং চটি দেখানো পর্যন্ত হলো। এই আলোচনায় দেখাবো আপনাদের। টাকা আটকেছেন, ক্ষোভ তো থাকবেই। আক্রমণে কুণাল ঘোষ। গতকালকে কোর্টের, কলকাতা হাইকোর্টের যে 100 দিনের কাজ শুরু করতে হবে সেই নির্দেশের কথাও কিন্তু কুণাল ঘোষ আজকে মনে করিয়ে দিয়েছেন। কুকথা কাণ্ডের তদন্তে সহযোগিতা কেষ্টর, হেফাজতের দরকার নেই। এনসিডব্লিউ অর্থাৎ জাতীয় মহিলা কমিশনকে জানালো পুলিশ। বীরভূম জেলা পুলিশের তরফে এটা রিভাইজড একটা একেবারে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যেখানে বলছে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কোনো প্রয়োজন নেই, কারণ সহযোগিতা করছেন কেষ্টর। কেষ্টর ফোন বাজেয়াপ্ত নিয়ে এখনই সিদ্ধান্ত নয়। রিপোর্ট পুলিশের অসন্তুষ্ট কমিশন। যে দুটো ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বোলপুরের আইসির, তার রিপোর্ট আসার পর পুলিশ সিদ্ধান্ত নেবে আদৌ অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা প্রয়োজন কিনা। অবশ্যই তা নিয়ে আলোচনা চলবে, কিন্তু শুরুতে আজকে যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট ঠিক কলকাতা পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে 78টি শূন্য পদে নিয়োগের সবুজ সংকেত দিল। শুধু নয়, আজকে থেকেই করতে হবে, কিন্তু 2010-এর আগে ওবিসির যে 66টি সম্প্রদায় এবং 7% রিজার্ভেশন, এইটা মেনে করতে হবে, ফের মনে করিয়ে দিয়েছে আদালত। দেখুন, কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে 66টি সম্প্রদায়কে নিয়ে এবং 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দর। দুদিন আগে মঙ্গলবার ওবিসি মামলায় ফের কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। তাদের নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ওই দিন রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেছিলেন, আমরা আগেও বলেছি যে ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। এর আগে 2024-এর 22শে মে তৃণমূলের সরকারের আমলে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। নির্দেশে 2010 সালের পর ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রের ভিত্তিতে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল রেখেছিল হাইকোর্ট। যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই রায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছিল আদালত। এই অবস্থায় বৃহস্পতিবার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে ভার্চুয়ালি হাজিরা দেন কলকাতা পুরসভার কমিশনার এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এই মামলায় এদিন বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশে বলেন, পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ওবিসির 66টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে। নির্দেশে বিচারপতি আরও বলেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ না মানা নিয়ে একে অপরকে দোষারোপ করছে পুরসভা এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে বৃহস্পতিবারই রাজ্য সরকারের কাছে আবেদন জানাবে কলকাতা পুরসভা। 7 দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য সরকার, তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ। রাজ্য সরকারই বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরি করেছে। তাদের তোষণের রাজনীতি, ভোট সর্বস্ব রাজনীতির কারণে তারা যে নিয়োগ চালিয়ে যাচ্ছে বা তাদের কারণে নিয়োগ বন্ধ হয়ে থাকছে, সেটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যবাসী। সুতরাং এই নিয়োগ প্রক্রিয়াকে চালু রাখাটাই স্বাভাবিক। এখন অবৈজ্ঞানিকভাবে তারা যদি কোনো রিজার্ভেশন তৈরি করে, ব্যাকওয়ার্ড কমিশনকে অন্ধকারে রেখে, তার জন্য তো দীর্ঘদিন ধরে মানুষ সাফার করতে পারে না। তো সেই জন্য আজকে মহামান্য বিচারপতি এই রায় দিয়েছেন। যেহেতু রাজ্য সরকার একটি
বিষয়ে জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আবার কারা গিয়ে একটা ডেভেলপমেন্ট হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে লিগালি আইনত কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো রাজ্য সরকার দেখছেন। আজ মহামান্য বিচারপতি যাই বলেছেন, নিশ্চিতভাবে আইনজীবীরা খতিয়ে দেখছেন, আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট খতিয়ে দেখছে, ফলে এটা পুরোটা খতিয়ে দেখে রাজ্য সরকারের তরফে তার বক্তব্য জানাবে। কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে ৭৮ জনের। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আমি শুরুতে ভাস্কর সিনহা রায়ের কাছে আসবো। ভাস্করদা, তার মানে কোর্ট আজকে ফের দ্বর্থহীন ভাষা এটা বলেছে যে নিয়োগ থেকে শুরু করে ভর্তি কোথাও কোনো বাধা নেই, কোনো অসুবিধে নেই, একেবারে ঠিক যেমনটা গত বছর কলকাতা হাইকোর্ট যখন এই 2010-এর পর ওবিসি সার্টিফিকেটগুলো ক্যান্সেল করে দিচ্ছে তখন এটা ক্যাটেগরিক্যালি বলে দিয়েছিল যে 2010-এর আগে 66টা সম্প্রদায় এবং 7% রিজার্ভেশন দিয়ে ভর্তি নিয়োগ সব চলতে পারে। এইখানে তো সঙ্গত কারণে প্রশ্ন উঠবে, তাহলে কেন এটা মাঝে মধ্যেই বলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে যে এই ওবিসি মামলা জন্য, ওবিসি জটের জন্য নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে? সবটা রাজ্য সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। গতকাল এই রায়টা দেওয়া হয়েছে এবং এখানে যে ওবিসির যে ইনক্লুশন হয়েছিল 140টা টোটাল কমিউনিটির মধ্যে ইনক্লুশন হয়েছিল সেটা হাইকোর্ট বাতিল করে 66টার উপরে করতে বলেছেন এবং এই পোর্টালগুলোতে যে চেঞ্জটা সেই চেঞ্জটা হয় সেটা গতকাল কারণ সেটা যখন 2024-এর 22 মে যখন নির্দেশ হয়েছিল তারপরে যে ইনক্লুশনগুলো হয়েছিল সেই ইনক্লুশনগুলো তো রাজ্য সরকার করেছিলেন, সেই ইনক্লুশনগুলোকে নাকচ করে দিয়েছে আদালত। এখন ব্যাপারটা হচ্ছে এটা তো একটা জটিল বিষয় করা হয়েছিল, জটিল হয়েছে, কিন্তু যাদেরকে ইনক্লুড করা হয়েছে তারা যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের কোনো জটিলতা ছিল না, কোনো জটিলতা ছিল না। আমি আবার বলছি 2010-এর আগে 66টা সম্প্রদায় এবং 7% রিজার্ভেশনে ভর্তি নিয়োগ হোক, কোনো অসুবিধা ছিল না। আমি আপনাকে কি বলছি যে যাদেরকে যুক্ত করে টোটাল 140টা সম্প্রদায় ছিলেন, সেই 140টা সম্প্রদায়ের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেই রায়টা বলবৎ হয়েছে গতকাল থেকে। তার আগে এই ওদের নামটা ইনক্লুশন ছিল এবং গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়েছে যে এই 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 সম্প্রদায়ের লোকেরা, এই জনগোষ্ঠীর লোকেরা ওবিসির মধ্যে পড়ছেন। তো সেটা হাইকোর্টের রায়ের পরে সেটা বাদ গেছে এবং হাইকোর্ট যেভাবে বলেছেন যে 66টা এই জনগোষ্ঠীর মধ্যে থেকে এবং 7% যেটা আপনি বললেন তার মধ্যে থেকে রিক্রুটমেন্টটা করতে হবে। সুতরাং জটিলতাটা আগে ছিল, এখন হাইকোর্টের রায়ের পরে সেই হাইকোর্টের রায়টা মানা হবে। আমি আবার বলছি জটিলতা কোথায়, জটিলতা আমি বলছি আদৌ কোথাও কি ছিল জটিলতা? আমি 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 শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। আমি বলছি হ্যাঁ আপনি মনে করুন আমি একটা বলে দিচ্ছি, পোর্টালে যে নামটা মনে করুন ওই 140টার মধ্যে ছিল সেই সম্প্রদায়ের মানুষ যখন অ্যাপ্লাই করছেন কিন্তু ওবিসি হিসেবে অ্যাপ্লাই করছেন। আমি এবার আপনি শুনুন, আমি বলছি এরপর আমি শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে আসব। যখন এই যে রাজ্য সরকারের 140টার ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটেগরি করে যে তালিকা বিজ্ঞপ্তি দেওয়া হলো সেটার উপর যখন ইন্টারিম স্টে দিল, সেই যদি নির্দেশনামাটা দেখেন 17 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, বলা হচ্ছে দিস কোর্ট হ্যাড ক্যাটেগরিক্যালি অবজার্ভড ইন দ্য সেড জাজমেন্ট, অর্থাৎ যে জাজমেন্টটা আগে দেওয়া হয়েছিল যখন এই প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল, সেই জাজমেন্টে দ্যাট ইট হ্যাড নট ইন্টারফেয়ার্ড উইথ দ্য এক্সিকিউটিভ অর্ডার্স ক্লাসিফাইং দ্য 66 ক্লাসেস প্রায়র টু 2010। কোথাও কোনো রকম ধোঁয়াশা ছিল না, কোথাও কোনো রকম ভর্তি এবং নিয়োগে অন্তরায় ছিল না। তাহলে আমি বলছি কোথাও কি আপনাদের এটা মনে হচ্ছে শারদত্ত বাবু এইটা জিয়ে রাখা হচ্ছে? কোথাও কোনো সমস্যা তো থাকার কথা নয় আইনগতভাবে। তৃণমূল সরকার বা তৃণমূল পার্টির একখানেই কাজ, ওরা কোনো রকম বিজ্ঞানের ওপর নির্ভর করে না, সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সের ওপর নির্ভর করে তৈরি করা উচিত কে থাকবে ওবিসি কোটায়, কে থাকবে না। কিন্তু আমাদের এখানে এই রাজ্যে তৃণমূল প্রশাসন একটাই জিনিস করে, নির্বাচনী রাজনীতি ছাড়া কিছু বোঝে না, সামাজিক উন্নতি। তারা পিছিয়ে পড়া ছিল না শারদত্ত বাবু, আপনি এই কথা শুধু বলে দিন। এই 140টার মধ্যে কথা বলছিলেন সম্প্রদায় ছিল শারদত্ত মুখোপাধ্যায়, আপনি যখন কথা বলছিলেন আমি কোনো কথা বলিনি। তো মাথায় রাখতে হবে যে কোনো সামাজিক উন্নতিকরণের প্রচেষ্টায় তৃণমূল সরকার নেই, তৃণমূল দলটাই নেই, একটাই সম্প্রদায়ের উন্নতিকরণের প্রচেষ্টায় ওরা উন্মুখ, তার কারণ নির্বাচনী বেনিফিট পায় ওখান থেকে। একটি মাত্র সম্প্রদায়কে ওবিসি কোটার মধ্যে আনার প্রচেষ্টায় যে কাস্ট ক্যাটেগরি তৈরি করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটি আজকে মহামান্য আদালত নাকচ করেছেন। আজকে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী এই থেকে এতদিন ভুগছিল, একের পর এক চাকরি নেই, টিচারদের চাকরি চুরি বিক্রি হয়, বেশ
পুরসভার চাকরি চুরি বিক্রি হয়, মহামান্য আদালতের রায়কে আমরা স্বাগত জানাই। আমি শুধু এখানে আরেকটা অবজারভেশনের কথা উল্লেখ করব, যখন এই কলকাতা হাইকোর্ট এই রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি ওবিসি সংক্রান্ত সেটার উপর ইন্টারিম স্টে দিতে গিয়ে কোর্ট কি বলছে, কোথায় কোথায় ল্যাপসেস ছিল, যে 2012 সালের ওবিসি আইন অনুযায়ী, খেয়াল করুন 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন। এরপর কোর্ট বলছে কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না, ফলে একাধিক জায়গায় রাজ্য সরকারের ভূমিকা কোর্টে প্রশ্নের মুখে পড়েছে। আমি এইখানে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, তার কারণ এইবার আদালত অবমাননার মামলা হচ্ছে কোর্টে। আমি দর্শকদের জানাবো যে এই যে পোর্টাল চলছে, কেন্দ্রীয় পোর্টাল, যার ভিত্তিতে গতকাল থেকে আপনারা জানেন যে কলেজ ইউনিভার্সিটিতে আবেদন করতে শুরু করেছেন, হাজার হাজার পড়ুয়া তারা আবেদন করতে শুরু করেছেন। সেইখানে যারা মামলাকারী আইনজীবী তাদের বক্তব্য হচ্ছে সেইখানে আদালতের নির্দেশ ভায়োলেট করা হয়েছে। কেন বিক্রম, আপনাদের কেন এটা মনে হচ্ছে যে কোর্ট অর্ডার ভায়োলেট করা হয়েছে, আদালত অবমাননা হয়েছে? দেখুন, 17 জুন 2025-এ এখানে আপনার যখন কোর্ট স্টে অর্ডার দিয়ে দিল, তারপরেও আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন পোর্টালগুলোতে ওই সেম রস্টারের ওবিসি এ, ওবিসি বি, তাতেই ফর্ম ফিল আপ চলছে। এটা কোনোভাবে পশ্চিমবাংলায় বন্ধ হয়নি, যার জন্য আমরা এটা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা কন্টেম্প পিটিশন ফাইল করেছি। এবং রাদার এটা আমি বলবো যে কন্টেম্প পিটিশন ফাইল করতে আমরা বাধ্য হয়েছি। তার মেন কারণ হচ্ছিল যারা যারা এখন অ্যাডমিশন নিয়ে নেবেন, ভবিষ্যতে যদি কোনো কারণে এটা যদি পুরোটা সেটাসাইড হয়ে যায়, এখন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আছে এবং আদালত এটা জানিয়ে দিয়েছে 2010 সালের আগে যে রস্টার ছিল বা যে 66টা কমিউনিটি ছিল তাদের ওবিসি সংরক্ষণ দিয়ে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্ট চালানো যাবে। এখন এই নতুনটাতে যদি রাজ্য সরকারের তরফ থেকে এটা জোর করে করানো হয়, আলটিমেটলি সেটাসাইড হয়ে যায়, তাহলে হাজারো হাজারো লাখে লাখে ছাত্রছাত্রী। এবার তো উল্টো দিক থেকে এই অভিযোগটা বিক্রমবাবু আসতে পারে। এক তো হচ্ছে এই যেটা বলা হচ্ছিল যে ওবিসি জটের জন্য এতদিন 1 মাস মতন ভর্তি প্রক্রিয়া আটকে ছিল, যেই শুরু হলো আবার সেটাকে আটকে দেওয়ার চেষ্টা আপনারা করছেন। না, এটা আটকে দেওয়ার কোনো চেষ্টাই না। এবং কোনোভাবে আদালত বারবার করে জানিয়ে দিয়েছে যে কোনো রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশনের উপরে স্টে নেই। 2010 সালের আগে যে কমিউনিটিগুলো ছিল সেটা নিয়ে ওবিসি সংরক্ষণ দিয়ে রিক্রুটমেন্ট করা যাবে, এটা আদালতের রায়ে স্পষ্ট। এটা এই ওবিসি এ এবং ওবিসি বি এটা সরকারের তরফ থেকে ইগোর জন্য গায়ের জোরে এই পোর্টাল খুলে রেখে নিচ্ছে। যদি আলটিমেটলি এটা সেটাসাইড হয়ে যায়, আগের বারে কিন্তু আমরা কলকাতা হাইকোর্টের রায়ে একজনও ওবিসির কিন্তু চাকরি যায়নি। দেখুন, আইনগতভাবে কোথাও কোনো সমস্যা থাকার কথা নয়, সেটা ভর্তির হতে পারে পোর্টালের ক্ষেত্রে কলেজ এবং ইউনিভার্সিটিতে, বা একেবারে নিয়োগের ক্ষেত্রে হতে পারে। আমি বলছি তারপরেও এই স্বচ্ছতাটা পরিষ্কার করার কথা বা আনার কথা তো একেবারে রাজ্য সরকারের মানবেন সুমন। আমি বলছি কোথাও সেই তৎপরতা রাজ্যের তরফে দেখছেন কি? না, আমি তৎপরতা তো দেখছি। রাজ্যের শাসক দলের মুখপাত্র প্রতিদিন বসে যখন এক একটা করে এরকম পরিস্থিতি উঠছে যে এই রায়টা যদি আগামী দিনে সেট অ্যাসাইড হয়ে যায়, এই ডিসিশনটা যদি সেট অ্যাসাইড হয়ে যায়, তখনই শাসক দলের মুখপাত্র বলছেন যে বিচারপতিরা নাকি রাজনৈতিক পরিসরে একটু নিজেদের ইম্প্যাক্ট রাখার চেষ্টা করছেন। হয়তো বিচারপতিরা ভবিষ্যতে রাজনীতি করতেও পারেন, সেই অ্যাঙ্গেলের দিকে তাকিয়ে বিচারপতিরা বা মহামান্য আদালত নাকি তাদের ভার্ডিক্ট শোনাচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক। প্রতিদিন বিকেলে রাজ্যের শাসক দল বিচার ব্যবস্থাকে প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছেন। এটা কতদিন চলতে পারে? দেখুন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে যা রিজার্ভেশনের যতই যা 66 এবং 7%, তারপরে সেটা 140, এই সব বিষয়ে কোর্ট তাদের রিজার্ভেশন রেখেছে আমাদের সামনে, সাধারণ মানুষের সামনে। কিন্তু এতে তো কোনো সন্দেহ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক নিয়ম কানুন প্রসিডিওরস না মেনে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে অনেক কিছুই করার চেষ্টা করেন বা বাংলার প্রশাসনকে সেইভাবে মুড়ে ফেলার চেষ্টা করেন, এতে কোনো সন্দেহ নেই। কে ভারতীয় জনতা পার্টি বলল কি অন্য রাজনৈতিক দল বলল তাতে কিছু যায় আসে না, এটাই সত্য ঘটনা। কিন্তু আরেকটা কথা কিন্তু দুঃখজনক বিষয়টা হচ্ছে